উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব সামনেই, তো তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য বিষয়ের মতো ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে যেরকম অন্যান্য বিষয়ের আলোচনা হচ্ছে, আজকে আলোচনা করা হবে, এটা মিঠুন স্যারের উদ্যোগই হচ্ছে, আজকে আলোচনা করা হবে ফিজিক্স বিষয়। তো ফিজিক্স বিষয়ের আজকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে হুগলির বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায়কে। স্যারকে আমি বা মিঠুন স্যারের পক্ষ থেকে ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে স্যারকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে আমাকে আহ্বান জানানোর জন্য আমি মিঠুন স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো এবার আমরা স্যারের কাছে ডাইরেক্ট চলে যাব যে স্যার আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনেই, মানে ফিজিক্স নিয়ে ছেলে মেয়েদের কম বেশি একটা টেনশন থাকেই। তো আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এক্সামিনার বা স্ক্রুটিনিয়ার হিসেবে কাজ করেছেন বা কাজ করে চলেছেন, তো ওরা মানে খুব আগ্রহের সাথে এই সময় মানে সাজেশান টাইপের কী কী দেখে যাবে লাস্ট মুহূর্তে ওটা নিয়ে জানতে উৎসুক। এবং তার সাথে সাথে স্যার মানে আপনি খাতা দেখতে গিয়ে ওদের যে ভুলগুলো ধরা পড়ে অ্যাজ অ্যান এক্সামিনার, আপনি সেইগুলোও যদি বলেন ওরা খাতা কীভাবে সাজাবে বা কোথায় ফিজিক্সে ভুল হয়, এবং তার সাথে সাথে সাজেশানগুলো একটু যদি বলেন। আমি এই ভিডিও শুরুতেই আগত 2025 সালের উচ্চ মাধ্যমিকের যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে, সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত স্ট্রিম নির্বিশেষে প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি প্রায় তুঙ্গেই চলে গেছে, প্রায় শেষের দিকেই চলে গেছে। তবুও আমি চেষ্টা করছি যে দীর্ঘদিন ধরে পরীক্ষক এবং স্ক্রুটিনিয়ার হিসেবে কাজ করার আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিভিন্ন সময় আমি যে সমস্ত খাতাগুলো দেখতে গিয়ে যে সমস্ত ত্রুটিগুলো দেখতে পেয়েছি, বা কোন কোন দিকগুলোর ওপর বেশি হাইলাইট করলে একজন ছাত্র বা ছাত্রী কী করে উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ নম্বর পেতে পারে, আমি সর্বোচ্চ নম্বরের ক্ষেত্রে বলছি যে আউট অফ 70 কতটা বেশি স্কোর করা যায়, সে নিয়ে আমি একটু চিন্তাভাবনা করে রেখেছি। আমি আমার সে সমস্ত অভিজ্ঞতা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু এই ভিডিও শুরুতেই যেটা বলবো, যেটা সব ক্ষেত্রে আমি বলে থাকি, যে সমস্ত সাবজেক্টের মতো ফিজিক্সের ক্ষেত্রেও সাজেশান আমরা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছি তারা তো একটা সাজেশান দিয়ে থাকি বিভিন্ন ইয়ারের উপর পর্যবেক্ষণ করে, কিন্তু বইটা তোমাদের খুঁটিয়ে পড়তে হবে। বইয়ের একদম প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ওয়ার্ড, সমস্ত কিছু তোমাদের খুঁটিয়ে পড়তে হবে। আর নিউমেরিক্যাল প্রবলেমসের ক্ষেত্রে তো থিওরিটিক্যাল পার্ট 100% ক্লিয়ার থাকা বাঞ্ছনীয়। আর বর্তমানে কোয়েশ্চেন স্ট্রাকচার যা রয়েছে তাতে করে বিশেষত এমসিকিউ পার্টে কিন্তু কোনো রকম ইন্টারনাল অপশনালের কোনো ব্যাপার নেই, সমস্ত চ্যাপ্টার থেকেই এমসিকিউ চলে আসছে এবং তার কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকে না। সুতরাং বাধ্যতামূলকভাবে তোমাকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট নিখুঁতভাবে, প্রত্যেকটা চ্যাপ্টার নিখুঁতভাবে পড়তে হবে। তারই মধ্যে আমি আরও কতকগুলো কথা যোগ করতে চাই। যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ভালো নম্বর পেতে গেলে আরও একটা যে বিষয়ের উপর জোর দিতে হবে, যে সমস্ত ডেরিভেশনগুলো আছে, নিউমেরিক্যাল প্রবলেমস ছাড়াও থিওরিটিক্যাল অনেক প্রুফ থাকে, সেগুলো তোমরা জানো। প্রত্যেকটা ডেরিভেশন সম্বন্ধে কিন্তু একটা নিখুঁত আইডিয়া থাকা দরকার। প্রত্যেকটা স্টেপ কিভাবে একটার পর একটা আসছে, একটার পর একটা কোরিলেট করছে, সেগুলো কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে সেগুলোকে তোমাকে কিন্তু ক্লিয়ারলি মেনশনও কিন্তু করে দিতে হবে। সেখানে স্টেপ জাম্প করলে স্বাভাবিকভাবেই মার্কস কম পাওয়ার একটা চান্স চলে আসে। এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, সঠিক যে জায়গাটা নির্ধারিত করে দেয়া থাকে সেই সঠিক জায়গাতেই কিন্তু তোমাকে উত্তরটা লিখতে হবে। আর কখনোই একটা প্রশ্নের একাধিক উত্তর লিখবে না। এক্ষেত্রে তুমি হয়তো ভাবছো যে বি এবং সি আমি লিখে দিলাম, যেটা কারেক্ট হবে স্যার বা ম্যাডাম তো সেটাই দেখবেন। সেটা কিন্তু সবসময় করা হয় না। সবসময় কেন, কোনো সময় করা হয় না। আমরা এক্ষেত্রে ধরেই নিই যে তুমি আনসারটা দিতে গিয়ে কনফিউজড হয়ে গেছো, তুমি নিজেই জানো না বিটা ঠিক না সিটা ঠিক, যার জন্যে যেটা ঠিক সেটাই লিখবে এবং নির্ধারিত একটা জায়গা আছে সেই জায়গাতেই কিন্তু তোমরা আনসারটা লিখবে। আর পদার্থবিদ্যার ক্ষেত্রে সংক্ষিপ্ত, দীর্ঘ এবং গাণিতিক প্রশ্নের যখন উত্তর দেবে তখন তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড গাণিতিক সমীকরণগুলো রয়েছে সেই সমীকরণগুলো যে তোমাকে সেই উত্তরটা দেওয়ার সময় পরীক্ষক চাইছেন
বা প্রশ্নকর্তা যে চাইছেন তা নয়, কিন্তু তোমাকে সেই সমীকরণগুলো ক্লিয়ারলি মেনশন করতে হবে এবং সেই সমীকরণের মধ্যে যে সমস্ত সিম্বলগুলো রয়েছে প্রত্যেকটা সিম্বলের প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে। স্যারের কথা সূত্র ধরে একটা কথা বলি, যে স্যার বললেন না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউগুলো লেখার একটা নির্দিষ্ট বক্স আছে, মানে তোমরা যেহেতু এবছরের পরীক্ষার্থী, পরের বছর থেকে তো সেমিস্টার হয়ে গেছে তোমরা জানো, তা এই প্যাটার্নটা এবছরই লাস্ট। তো উচ্চ মাধ্যমিকের খাতা কেমন দেখতে হয় সেই বিষয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে চেক করো, মানে অরিজিনাল খাতা মানে আমি দেখিয়েছি আর কি, তো সেটা একটু চেক করে নিও। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই যে এই মুহূর্তে আমরা এই ভিডিওতে যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিপস বা সাজেশনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি, সেটা সম্পূর্ণভাবেই 2025 সালের পরীক্ষার্থীদের জন্যে, এবং এটা আমি কখনোই আশা করব না যে যেটা আপনি বললেন যে নেক্সট ইয়ারে সমস্ত কিছু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই বছরের কোনো ছাত্রছাত্রী নেক্সট ইয়ারে পরীক্ষা দিক এটা আমি কখনোই আশা করব না, তোমরাও প্রত্যাশা করো না। প্রত্যেকের প্রতি শুভেচ্ছা রইল। আর নেক্সট পয়েন্ট যেটা বলবো, যে যেসব ক্ষেত্রে চিত্রের প্রয়োজন, ছবির প্রয়োজন, সেখানে কিন্তু পেন্সিল দিয়ে ক্লিয়ার ড্রয়িং করবে। খুব সুন্দর আর্টিস্টিক যে ড্রয়িং করতে হবে সেটা আমি বলছি না, কিন্তু তোমার ছবিটা দেখে একজন এক্সামিনার পরিষ্কার যেন বুঝতে পারেন যে তুমি কী আঁকতে চেয়েছো। পার্টিকুলারলি অপটিক্সের ক্ষেত্রে, আলোকবিজ্ঞানের ক্ষেত্রে রেড ডিরেকশন মাস্ট। রেড ডিরেকশন না দেওয়া হলে কিন্তু আমরা ধরিয়ে নেবো ছবিটা সম্পূর্ণ ভুল। আর কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট যদি না দাও, সেক্ষেত্রে একই রকমভাবে আমরা কিন্তু ধরে নেবো যে তোমার ড্রয়িংটা যত পরিশ্রম করেই করো না কেন, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ড্রয়িং তুমি করেছো। আর কোনো প্রশ্নে যদি গ্রাফ ড্রয়িং করতে হয়, সেক্ষেত্রে এক্স অ্যাক্সিসটা কী ইন্ডিকেট করছে, ওয়াই অ্যাক্সিসটা কী ইন্ডিকেট করছে উইথ ইউনিটস। যদি সেটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি না হয়, তাহলে প্রপার ইউনিটটা মেনশন করে ক্লিয়ারলি যদি তোমরা ছবিটাকে এঁকে দাও, তাহলেই কিন্তু ফুল ক্রেডিটটা তোমরা পাচ্ছ। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের উত্তর লেখার সময় এক একটা পার্ট পয়েন্ট করে করে যদি বুলেট দিয়ে, আমি ডিফারেন্ট কালার যদি ইউজ নাও করো, ডিফারেন্ট কালার বলতে তোমার হাতে অপশান আছে দুটো, ব্লু আর ব্ল্যাক, তা সেক্ষেত্রে যদি বুলেটটা দিতে পারো তাহলে খুব ভালো হয়, আমাদের চোখে পড়ে যায়। তা যদি নাও দাও, অ্যাটলিস্ট ডিফারেন্ট পার্টের আনসার কিন্তু ডিফারেন্ট প্যারাগ্রাফে করবে, কখনোই মিশিয়ে ফেলবে না। আর অন্ততপক্ষে একটা এক আঙুলের, দুটো প্যারাগ্রাফের মধ্যে এক আঙুলের একটা গ্যাপ রাখবে, যাতে না মানে খাতাটা ক্লামজি হয়ে যায়। আর শুরুতে আর একটা কথা বলে দিই, যে খাতাতে অনেক সময় হয় কি, মানে 3 ঘন্টা 15 মিনিট, যদিও সময়টা খুব একটা কম নয়, কিন্তু তাও অনেকে আছে যারা একটু স্লোলি লেখো, তাদের ক্ষেত্রে টাইম কম পড়ে যেতেই পারে। তা সেক্ষেত্রে আমি বলবো যে মার্জিনটা তোমরা দেবে, কিন্তু সময়ের অভাবে মার্জিনটা যদি স্কেল বা পেন্সিল ইউজ করে নাও দিতে পারো, অ্যাটলিস্ট ওপরে এবং দুপাশে ভাঁজ করে নেবে। এবং এটা যেমন মেন স্ক্রিপ্টের ক্ষেত্রে প্রযোজ্য, একই রকমভাবে প্রযোজ্য হচ্ছে তোমার যে সমস্ত লুজ শিটগুলো তোমরা নেবে, সেটাতেও একই রকমভাবে ওপরে এবং দুপাশে ভাঁজ করে নেবে। এবং তোমরা দেখবে যে মেন স্ক্রিপ্টে তোমার যে ক্যান্ডিডেট ডিটেলসটা লিখতে হচ্ছে, তোমার নাম, রোল নম্বর, তারপর সেশন এবং রেজিস্ট্রেশন নাম্বার, একই রকম ডিটেলস তোমাকে কিন্তু লুজ শিটেও দিতে হবে। লুজ শিটে অনেকে করো কি, খুব লেজিবলি ওই শুধু নামটা বা শুধু রোল নাম্বারটা লিখে ছেড়ে দাও। এই ভুলটা কিন্তু করো না, একটু তাড়াতাড়ি করে, এর জন্য তো তোমাকে প্র্যাকটিস করতেই হবে যাতে হ্যান্ডরাইটিংয়ের স্পিডটা বাড়ে। তোমার ডিটেলসটা কিন্তু ওখানে দিয়ে দেবে। আর লুজ শিটের মাথায় 1 2 3 4 করে মার্কিংটা অবশ্যই করবে, তা না হলে একদম শেষ মুহূর্তে যখন দেখবে আর সময় কমে আসছে, হয়তো ইনভিজিলেটর বলবেন যে তোমরা খাতা রেডি করো, এবার খাতাটা জমা দিয়ে দিতে হবে, সেই সময় কিন্তু তাড়াহুড়ো করে তুমি হয়তো 1-এর জায়গায় 4, 4-এর জায়গায় 3 ঢুকিয়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু এটা একটা ডিসক্রেডিট হিসেবেই পরিগণিত হবে। ওই জন্য 1 2 3 4 যদি মার্কিং করে রাখো, তুমি পরপর খাতাটাকে, পেজগুলোকে অ্যাসেম্বল করে নিয়ে সেটা স্টেপলি করো বা সুতো দিয়ে আটকাও, কোনো অসুবিধা হবে না। স্যার ওরা অনেকে আবার বলে যে টোটাল ফিল আপ করতে লুজ শিটে অনেকে আবার বলে যে সময় পায় না, তো এটা কীভাবে, মানে গোটাটাই লিখবে না আপনার কি অভিজ্ঞতা বলে? হ্যাঁ, আমি সেটাই বললাম যে শুধু নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো তো লিখতেই হচ্ছে, আর নিজের নামটা লিখতে আর কতক্ষণই বা সময় লাগবে। এর জন্য তোমরা বাড়িতে মানে খুব প্র্যাকটিস করো। সমস্যাটা হচ্ছে নিজের নামটা লেখা, তা একটা নাম লিখতে আর কত সময় লাগবে, সেটা কিন্তু করতে হবে, করে নেওয়াই ভালো আমার মনে হয়। আচ্ছা, এরপর আসছি যে নিউমেরিক্যাল প্রবলেমসের ক্ষেত্রে যে আনসারটা বেরোবে, সেখানে কিন্তু একক তোমাকে লিখতেই হবে, যদি সেটা একক ছাড়া কোনো কোয়ান্টিটি না হয়। আর এটা মনে রাখবে যে যদি একক না লেখো বা রং ইউনিট লেখো, দুটো ক্ষেত্রেই কিন্তু তোমার মার্কস ডিডাকশান হবে। সুতরাং এ ব্যাপারে খুব কেয়ারফুল থাকবে। আর যদি মিক্সড ইউনিট থাকে,
একটা অঙ্কের মধ্যে কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি হয়তো সিজিএসে আছে, আর একটা পার্ট হয়তো এসআইতে রয়েছে। তোমাকে কিন্তু সেটা তোমরা মাধ্যমিক থেকেও জেনে আসছো যে কোনো একটা ইউনিটে কনভার্ট করতে হবে, আনসারটা একটা ইউনিটেই দিতে হবে যদি না পার্টিকুলার কোনো ইউনিট মেনশন করে দেয়। আর ইউনিট অবশ্যই তোমাকে দিতে হচ্ছে যদি না ইউনিটলেস কোয়ান্টিটি হয়। আর আগেই তো বললাম যে ফর্মুলাগুলো লিখতে হবে, যে ইকুয়েশনটা ইউজ করছে ইকুয়েশনের প্রত্যেকটা সিম্বল তোমাকে এক্সপ্লেন করতে হচ্ছে। আর 2 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু মাথায় রাখবে, অতি সংক্ষিপ্ত নয়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যে একটা পুকুরে একটা ঢিল ফেলা হলো, তাহলে কী ধরনের তরঙ্গ উৎপাদিত হলো, সেখানে কেউ হয়তো লিখে দিলে জাস্ট তির্যক তরঙ্গ। এটা কিন্তু কখনোই প্রত্যাশিত নয়, তার কারণ এটা 1 নম্বরের জন্যে। এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তির্যক তরঙ্গ আনসারটা তো লিখলে কেন তির্যক তরঙ্গ উৎপাদিত হচ্ছে, কেন ওটা অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়, এটা কিন্তু একটু ছোট করেও তোমাকে ব্যাখ্যা দিতে হচ্ছে, কারণ মার্কসটা আছে 2। এই পরিশ্রমটা তোমাকে একটু করতেই হবে। আর পেপার প্র্যাকটিসের সময় টেক্সট বুক বা রেফারেন্স বুক তো তোমাকে পাশে রাখতেই হচ্ছে। যখন যে জায়গাটা আটকাবে সঙ্গে সঙ্গে সেটাকে ক্লিয়ার করে নেবে। আটকানোর পর মুহূর্তের মধ্যে যদি ক্লিয়ার করে নাও, তাহলে দেখবে সেটা কিন্তু স্থায়ীভাবে মাথায় গেঁথে যাবে। এছাড়া তো তোমাদের পরিচিত শিক্ষক শিক্ষিকারা স্কুলে, যে সমস্ত স্কুলে তোমরা যুক্ত রয়েছে তারা তো আছেনই, তাদের কাছে গিয়ে এনিহাও সেই জায়গাটা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে নেবে। এবং সেটা যদি খাতায় টুকে রাখতে হয়, হয়তো বইতে পারছো না, টিচার বলে দিলেন, সেটা কিন্তু লিখে রাখবে। কারণ পরীক্ষার সময় আর কিছু নতুন করে তথ্য জোগাড় করাটা খুব টাফ হয়ে যায় ব্যাপারটা। আর হাতের লেখা যেন এমন হয়, হাতের লেখা আমি খুব ঝকঝকে সুন্দর বলছি না, হলে তো খুবই ভালো, কিন্তু সেটা যদি নাও হয়, হাতের লেখা যেন এমন হয় যে প্রত্যেকটা গাণিতিক প্রতীক বা অন্যান্য যে শব্দগুলো লিখছো সেগুলো যেন আমরা ক্লিয়ারলি পড়তে পারি। সুন্দর না হলেও চলবে, কিন্তু আমার বুঝতে যেন অসুবিধা না হয়। তার কারণ এটা তো ঠিকই যে একজন এক্সামিনারের কাছে অনেকগুলো খাতা আসে, তা প্রত্যেকটা খাতাতেই যদি প্রত্যেকটা ওয়ার্ড আমাকে খুব চোখে স্ট্রেস দিয়ে পড়তে হয়, সেক্ষেত্রে কিন্তু তিনিও তো মানুষ, তার পক্ষেও একটু সমস্যা হয়ে যায়। আর যে ক্যান্ডিডেটের খাতাটা আমি দেখছি তার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েটেড হয়। সুতরাং হাতের লেখার ব্যাপারে একটু নজর। লেখা বোঝা না গেলে স্যার অনেক সময় তো অ্যাভারেজ নাম্বার। হ্যাঁ, আমি তো ধরেই নিচ্ছি যে এই জায়গাটা তুমি যেটা লিখেছো আমি হয়তো ভাবছি অন্য, এবং সেটা যদি ভুল হয় তাহলে তোমার কোনো ক্রেডিট থাকছে না, সেক্ষেত্রে আমরা কেটেই দেবো, মানে কেটে নয়, মানে মার্কসটা দেবো না। আর রাফ ওয়ার্কের যদি প্রয়োজন হয়, সেটা তোমরা ছোটোবেলা থেকেই জেনে আসছো যে পাতায় আনসারটা করছো তারই ডান দিকে একটা পোর্শন সেপারেট করে নেবে, সেইখানে রাফটা করবে। মানে আমি চাইছি রাফটা তুমি এক্সামিনারকে দেখাও। হ্যাঁ, খুব বড় সড়ো ক্যালকুলেশন, খুব বড় একটা ডেরিভেশন তো করে নেওয়ার দরকার নেই। ধরো একটা সূত্র তুমি প্রয়োগ করছো, সেই সূত্রটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। অনেক সময় করে কি যে ভুলে গেছি, টোটালটা ডেরাইভ করলো, এতে কিন্তু হিউজ টাইম লস হবে। আর যদি সেটা করতে বাধ্য হও তাহলে সেটা অন্য পেজে করবে। আদারওয়াইজ তোমরা রাফ ওয়ার্কটা ডান দিকে একটা লাইন টেনে নিয়ে করবে। মার্জিনের কথা তো আমি আগেই বললাম। আর প্রত্যেকটা লুটশিটে তোমার ডিটেলসটা লিখবে। আরেকটা কথা বলি, যে আমরা খাতা দেখতে গিয়ে এই অভিজ্ঞতাটা আমাদের প্রায়শই হয়ে থাকে, যে তুমি আনসার লিখছো কিন্তু কোয়েশ্চেন নাম্বারটাই নেই। সেক্ষেত্রে কিন্তু আমাদের ধরো প্রচুর প্রশ্ন তো থাকে, একটা সময় হয় কি এই খাতাগুলো দেখতে দেখতে কোয়েশ্চেনগুলো আমাদেরও মুখস্থ হয়ে যায়, কিন্তু শুরুর দিকে যদি এই ঘটনাটা ঘটে তখন আমাকে সমস্ত কিছু কাজ ছেড়ে দিয়ে বা তোমার খাতাটা বাকি পোর্শনটা চেক না করে আমাকে খুঁজতে হয় এটা কত নম্বরের প্রশ্ন। হয়তো দেখা গেল যে 5, কিন্তু তুমি ওটা করছো 5-এর অর, তুমি লিখে দিয়েছো 5। সেটাই আমি বলছি, তুমি লিখবে 5, বা ওটা যদি অরের হয় তাহলে 5 অথবা বা 5 অর, এটা ক্লিয়ারলি মেনশন করে দেবে। তার কারণ যেটা স্যার বললেন যে উচ্চ মাধ্যমিকের খাতাটা তোমাদের দেখানো হবে, সেই খাতাতে তোমরা দেখবে একটা কেজ বা খাঁচা থাকে, সেই খাঁচার মধ্যে আমাদের প্রত্যেকটা প্রশ্নের নাম্বার এবং তুমি কত মার্কস পাচ্ছ সেটা লিখতে হয়। ওইটা লিখতে গিয়ে আমাদের খুব অসুবিধা হয়ে যায়, এটা 5-এর না 5-এর অর, এগুলোর ব্যাপারে তোমরা একটু কেয়ারফুল থাকবে। এবার আমি আস্তে আস্তে চলে আসি। আমার মনে হয় যে সমস্ত পদ্ধতিগুলোর কথা বললাম, এইগুলো যদি তোমরা মাথার মধ্যে নিয়ে আগামী দিনে পরীক্ষার হলে ঢোকো এবং বাড়িতেও প্র্যাকটিসটা করে যাও, তাহলে উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞানে 70-70 পেতে খুব একটা অসুবিধা হবে না। প্র্যাকটিক্যালটা তো তোমরা নিশ্চয়ই ভালো দেবে এবং স্কুলের টিচাররাও তোমাদের হেল্প করবেন। এরপর আমি চলে আসছি আর একটা কথা আবার বলি, আমি আবার শেষে উল্লেখ করব, সেটা হচ্ছে বই কিন্তু তোমাকে একদম প্রথম থেকে শেষ অবধি নিখুঁতভাবে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে।
সেই অর্থে একদম এই রকম সাজেশন কখনোই দেওয়া সম্ভব নয় যে 70 নম্বরের আমি একটা প্রায় কোয়েশ্চেনই বলে দিলাম, এইটা তুমি করে যাবে, তুমি 70 পেয়ে যাবে। এটা কিন্তু পসিবল নয়, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বলছি, শুধু ফিজিক্স নয়। আর নিউমেরিক্যাল প্রবলেমসের ক্ষেত্রে তো একদমই সাজেশন কিছু আমি অন্তত বলতে পারবো না। তোমরা প্রচুর নিউমেরিক্যাল প্রবলেমস প্র্যাকটিস করবে চ্যাপ্টার ধরে, সেখান থেকে যে কনসেপ্টটা গ্রো করবে, আমার তো মনে হয় যে কোনো প্রশ্ন, যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারবে। স্যার এই যে বইয়ের ব্যাপারে যেটা বললেন, আমি একটা জিনিস জানতে চাইছি, যেমন স্যার বায়োলজিতে ধরুন ওরা মানে এনসিইআরটি বই তো হয়ই, এনসিইআরটি বই তো অনেকেই তোমরা পড়ো বা সবারই পড়া উচিত, কিন্তু স্যার বাজার চলতি যে বইগুলো আছে ধরুন, সেগুলো অনেক সময় কিছু এক্সট্রা অনেক কিছু তথ্য থাকে যেগুলো হয়তো এইচএসে আসে না, তো সেইগুলোকে ওরা কীভাবে, সেগুলো বাদ দিয়ে ফিজিক্সের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম, সেগুলো বাদ দিতে পারে? না, এটা আপনি যখন প্রশ্নটা করলেন বলিয়ে দিই। এখন ব্যাপারটা হচ্ছে যে টিভি নাম্বার দেওয়া যে সমস্ত বইগুলো রয়েছে তাতে অবশ্য খুব রেস্ট্রিকশানের মধ্যে অথরদের বইটা লিখতে হয়, পেজ নাম্বার রেস্ট্রিকশান থাকে, সমস্ত কিছু বলে দেয়া থাকে। এখন একটা এই জিনিসটা ভাবতে হবে যে ছেলেটি বা যে মেয়েটি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে অ্যাপিয়ার করছে, সে কিন্তু আরও অনেক কিছু পরীক্ষা দিচ্ছে। তা প্রত্যেকটা পরীক্ষার জন্যে, এটার জন্য 1 মাস, ওটার জন্য 1.5 মাস এইভাবে প্রিপারেশান নেওয়ার কিন্তু টাইম থাকে না। আমাকে ওভারঅল একটা প্রিপারেশান নিতে হবে, যে প্রিপারেশনের উপর ভিত্তি করে আমি এইচএসও দেবো, আমি হয়তো নেট দিচ্ছি, আমি হয়তো জয়েন্ট দিচ্ছি, বা আরও অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলো দিচ্ছি। আমার প্রিপারেশানটা মোটের ওপর একসঙ্গে হবে। আর একটা কথা বলি, যে সমস্ত মোটা বইয়ের কথা আপনি বলছেন, তথাকথিত রেফারেন্স বুকগুলোতে অনেক তথ্য দেওয়া থাকে, অনেক বেশি নিউমেরিক্যাল প্রবলেমস দেওয়া থাকে, অনেক বেশি লজিক্যাল কোয়েশ্চেনের করতে দেওয়া থাকে, আনসার দেওয়া থাকে। কিন্তু আমি যদি অনেক বেশি পড়ি, এটা তো ঠিকই যে তখন আমাকে একটা সাধারণ মানের পরীক্ষা কোয়ালিফাই করাটা আমার পক্ষে খুব সহজ হয়ে যায়। আমার তো এক্সট্রা নলেজ অ্যাকোয়ার করতে কোনো অসুবিধা নেই। আর আমি যদি মেপে পড়ি, এমন কিন্তু হতেই পারে যে আমার ওই মাপের মধ্যে থেকে সমস্ত প্রশ্ন এলো না। সুতরাং একটু চেষ্টা করতে হবে যতটা বেশি জানা যায়। আমি কিছু কোয়েশ্চেন আমার মতে বেছে রেখেছি, এইগুলো সম্ভাব্য প্রশ্ন হতে পারে। এইগুলো নিয়ে যদি একটু চিন্তাভাবনা বেশি করো তাহলে তোমরা উপকৃত হবে বলে আমার মনে হয়। আমি প্রথমে শুরু করছি স্থির তড়িৎ বিজ্ঞান বা ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে। সেখানে আমি বলবো যে আধান কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জটা একটু দেখে রাখবে, এবং যে দুটো ইউনিট রয়েছে চার্জের, কুলম এবং স্ট্যাট কুলম, তাদের মধ্যে রিলেশনটা অবশ্যই জানবে। সারফেস চার্জ ডেন্সিটি এবং এটা কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে, আর ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল এবং তার বৈশিষ্ট্যকে, এগুলো একটু দেখবে। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এটা আমি বলিয়ে দিলাম ভেক্টর না স্কেলার, এটা অনেক সময় জানতে হয়, এটা অবশ্যই 1 নম্বর। আর ইলেকট্রিক ফিল্ডটা কনজারভেটিভ না নন কনজারভেটিভ, অর্থাৎ সংরক্ষী না অসংরক্ষী, সেটা অবশ্যই ভাববে। পোলারাইজেশন ইন ডাইইলেকট্রিক মেটেরিয়ালস, মানে পরবৈদ্যুতিক পদার্থের ক্ষেত্রে মেরুকরণ বলতে কী বোঝো। ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি এবং তাদের ইউনিট অবশ্যই জানবে। ইলেকট্রিক ডাইপোল বা ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক, এবং একটা দ্বিমেরুকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করানোর জন্য কতটা কার্য সম্পাদিত হয়, এর ডেরিভেশন, এটা ডিটেলসে একটু দেখে রাখবে। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কেন পরস্পরের সাথে ইন্টারসেক্ট করে না, ছেদ করে না, এর কারণটা জানতে চাওয়া হয়, বা ছেদ করলে কি অসুবিধা হবে। ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব, এবং পার্টিকুলারলি প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্ষেত্রে যে ক্যাপাসিট্যান্সের ভ্যালুর যে এক্সপ্রেশনটা, সেটা ডেরিভেশনটা দেখে রাখবে, এবং কোন কোন ফ্যাক্টরসের ওপর এটা ডিপেন্ড করে সেটা সম্বন্ধে তো জানতেই হবে। গোল্ড-লিপ ইলেকট্রোস্কোপ বা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র যে মেটালিক কন্টেনারের মধ্যে থাকে, সেই মেটালিক কন্টেনারটা গ্রাউন্ডেড কেন থাকে, এই প্রশ্নটা অনেক সময় করা হয়। বজ্রবাহের কার্যনীতি অবশ্যই দেখবে। কুলম্বস লটা ডিটেলসে জানবে। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে পোটেনশিয়াল বা বিভবটা যদি শূন্য হয় তাহলে কি ইলেকট্রিক ফিল্ডটাও শূন্য হয়, এবং উল্টোটা, যদি তড়িৎ ক্ষেত্রটা শূন্য হয় তাহলে কি বিভবটাও শূন্য হয়। এটা কিন্তু উইথ এক্সপ্লেনেশন তোমাকে আনসার দিতে হবে। গসেস থিওরেমের ওপর বেশ করে যে সমস্ত ডিরেকশানগুলো আছে সেগুলো ডিটেলসে দেখবে, এবং
ইভি যে রিলেশনটা, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশনটা এবং তার ডেরিভেশনটা দেখবে। গসেস থিওরেম থেকে কুলম্বস থিওরেম কীভাবে উপনীত আমরা হতে পারি এইটা দেখে রাখবে। এগুলো মোটামুটি আমি ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে বললাম। নেক্সট চ্যাপ্টার হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে প্রথমেই বলবো যে অনুপ্রবাহ বেগ কী, অনুপ্রবাহ বেগ কী ক্ষেত্রে অ্যারাইজ করে, আর মুক্ত ইলেকট্রনের সচলতা বলতে কী বোঝো বা মোবিলিটি বলতে কী বোঝো, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অর্থাৎ রোধের তাপমাত্রা গুণাঙ্ক বলতে কী বোঝো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের তাপমাত্রা গুণাঙ্কের মান কীরকম হয়, নেগেটিভ না পজিটিভ সেটা হয়, লস্ট ভোল্ট বলতে কী বোঝো, কখন কোনো কোষের প্রান্তীয় বিভব প্রভেদ তার ইএমএফকে অতিক্রম করা যায়, ইএমএফের থেকে বেশি হয়, আর কখন এই দুটোর মান সমান হয়, এটা কিন্তু অনেক সময় জানতে চাওয়া হয়। ওহমের সূত্র উইথ এক্সপ্লেনেশন, যদি ছোট্ট একটা গ্রাফ দিয়ে দাও সেটা খুবই সুন্দর হয়। আর একটা কথা বলে রাখি যে অনেক সময় অনেক প্রশ্নতেই কিন্তু চিত্রসহ ব্যাখ্যা করে এই কথাটা কিন্তু বলা হয় না, কিন্তু ফিজিক্সের মতো সাবজেক্টের ক্ষেত্রে যদি পসিবল হয়, যদি সময় থাকে, কিছু কিছু ক্ষেত্রে তো বাধ্যতামূলক থাকেই, তা তোমরা কিন্তু চিত্রটা এঁকে দেওয়ার চেষ্টা করবে, চিত্রটা এঁকে দেবে। আর আগে যেটা বললাম চিত্রটা যেন পরিষ্কার হয় এবং চিত্রটা অবশ্যই পেন্সিল দিয়ে এবং স্কেল ব্যবহার করে করবে। ছবিটা খুব সুন্দর হওয়ার দরকার নেই, কিন্তু ছবিটা দেখে যেন আমরা বুঝতে পারি তুমি কি বোঝাতে চেয়েছো। আর সেখানে যদি কোনো এক্সিস থাকে, এক্সিসে অবশ্যই এক্সে আর ওয়াইতে কী কী বসাচ্ছ উইথ ইউনিট সমস্ত কিছু দিয়ে দেবে। এরপর আমি চলে আসছি যে রিলেশন বিটুইন কারেন্ট অ্যান্ড ড্রিফট ভেলোসিটি। কারেন্ট এবং অনুপ্রবাহের গতিবেগ এদের মধ্যে সম্পর্কটা কি, ডেরিভেশনটাও করে রাখবে। এটা এখান থেকে নিউমেরিক্যাল কোয়েশ্চেনও হতে পারে। কালার কোড অফ রেজিস্ট্যান্স, এটা তো খুব ইম্পর্ট্যান্ট। আর কোনো সার্কিটের মধ্যে শান্ট ব্যবহারের উপযোগিতা কী, কেন শান্ট ব্যবহার করা হয়, কারচফস ভোল্টেজ ল, কারচফস কারেন্ট ল, এগুলোর সাথে কোন সংরক্ষণ সূত্র জড়িত রয়েছে সেগুলো দেখবে। প্রিন্সিপাল অফ হুইটস্টোন ব্রিজ। আর একটা ভালো প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে পোটেনশিওমিটারের তারটা অত বড় হয় কেন, এটা দেখবে। ফিউজ তারিখ, এটা একটা ছোট ডেরিভেশনের কথা এই মুহূর্তে আমার মাথায় আসে, সেটা বলে দিই যে একটা ফিউজ তারের রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে আর, এবং তার মধ্যে দিয়ে যে ম্যাক্সিমাম পারমিসিবল কারেন্ট সেটা হচ্ছে আই। তাহলে দেখাতে হবে আই প্রপোর্শনাল টু r⁻³/2। এটা তোমরা হয়তো বিভিন্ন জায়গায় দেখেওছে, এই ডেরিভেশনটা একটু রেডি রাখবে। নেক্সট চ্যাপ্টারে চলে আসছে ম্যাগনেটিক ইফেক্ট অ্যান্ড ম্যাগনেটিজম। এখানে ওয়েবার আর টেসলা, এই যে দুটো ইউনিট রয়েছে তাদের মধ্যে রিলেশনটা এস্টাবলিশ করবে, রিলেশনটা জানবে। চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর অভিমুখ এবং ওই বিন্দু দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখা দুটোর মধ্যে সম্পর্ক কী। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনো চৌম্বক ক্ষেত্রে কোনো চলমান আধান কোনো বল অনুভব করে কি। আরেকবার বলছি, কোনো চৌম্বক ক্ষেত্রে কোনো চলমান আধান, স্থির নয় কিন্তু, কোনো বল অনুভব করে কি, বা আর একটা বলতে পারি যে স্থির আধান চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে কি না। সাইক্লোট্রন কোন ধরনের কণাকে ত্বরান্বিত করে, বা হতে পারে যে সাইক্লোট্রন ইলেকট্রনকে কেন ত্বরান্বিত করতে পারে না। আর সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলতে কী বোঝো। চৌম্বক প্রবণতা কী, আর কোন ধরনের পদার্থের ক্ষেত্রে চৌম্বক প্রবণতার মান নেগেটিভ হয়। চৌম্বক ভেদ্যতা কী, 20 বিন্দু ডিটেলসে পড়বে। ফর এক্সাম্পল ধরো বলা হলো যে লোহার 20 বিন্দু হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াস, এই কথাটির অর্থ কী। পৃথিবীর মেরুতে বিনতিকোণের মান কত, বা নিরক্ষীয় অঞ্চলে বিনতিকোণের মান কত। পৃথিবীর কোনো স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ আর উল্লম্ব উপাংশ সমান হয়। লোরেন্জ ফোর্সের রাশিমালা দেখে রাখবে। চলকুণ্ডলী, গ্যালভানোমিটার, অ্যামমিটার, ভোল্টমিটার এবং তাদের ইন্টার কনভার্সনটা, এটা নিউমেরিক্যাল প্রবলেমসের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। বিচ্যুতি আর বিনতিকোণ বলতে কী বোঝো। বায়োসাভার্ট ল এবং তাদের অ্যাপ্লিকেশনগুলো দেখবে। পড়া এবং তিরস্চৌম্বক পদার্থের উপস্থিতির জন্যে চৌম্বক বলরেখার কী পরিবর্তন ঘটে, এটা কিন্তু ডায়াগ্রামাটিক্যালি তোমাকে দেখাতে হচ্ছে, ছবি এঁকে দেখাতে হচ্ছে। নেক্সট চলে আসছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। এখানে ডেফিনেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎচুম্বকীয় আবেশের সংজ্ঞা,
আর যে সমস্ত ইউনিটগুলো রয়েছে সেগুলো তো তোমরা জানবেই। কোনো কয়েলের সাবেশাঙ্ক L ইকুয়াল টু সাপোজ 1 হেনরি, এর অর্থ কী? ঘূর্ণিপ্রবাহ বা এডি কারেন্ট বলতে কী বোঝো? চোখ কয়েল কী? চোখ কয়েল কী কাজে ব্যবহৃত হয়? এলসিআর সিরিজ রেজোন্যান্স সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত? এইখানেই যদি ছোট্ট করে একটা ডায়াগ্রাম দেখিয়ে দাও যে ভোল্টেজ সাইকেলটা এবং কারেন্ট সাইকেলটা, তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স রয়েছে, একটা অ্যারো দিয়ে দেখিয়ে দিলে ফেজ ডিফারেন্সটা এত, তাহলে কিন্তু আনসারটা একদম নিখুঁত এবং কমপ্লিট হয়ে যাচ্ছে, আর কোনো প্রশ্ন এক্সামিনারের মনে অ্যারাইজ করবে না। আর সাবেশাঙ্ক সলিনয়েডের ক্ষেত্রে কি হচ্ছে তার ডেরিভেশনটা, আর সলিনয়েডের কোন বিন্দুতে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটির মান কত হয়? তোমাদের অনেকেই জিজ্ঞেস করছো বা মানে অন্যান্য ভিডিও তো জিজ্ঞেস করো যে পিডিএফের কথা, তো স্যার যেটা বলছেন মানে কোশ্চেনটা কীভাবে লিখতে হয় বা সেই প্রসঙ্গে যেগুলো বলছেন কোশ্চেনটা শুনে নাও, পিডিএফ স্যার পরে দিয়ে দেবেন, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবে। এরপরে আসছি এসি সার্কিটের ক্ষেত্রে আরএমএস ভ্যালু, সেটা ভোল্টেজ কারেন্ট দুটোর ক্ষেত্রে, এবং আরএমএস ভ্যালুর সাথে শীর্ষ মানের কী সম্পর্ক রয়েছে, এবং দেখাতে হবে যে অ্যাভারেজ কারেন্ট অর অ্যাভারেজ ভোল্টেজ ইন আ ফুল সাইকেল 0 হচ্ছে, কিন্তু আরএমএসটা 0 হয় না অবশ্যই। আর এলসিআর সিরিজ সার্কিটের ক্ষেত্রে ফেজ ডায়াগ্রাম ব্যবহার করে সার্কিটের প্রতিঘাত বা ইম্পিডেন্সের রাশিমালা নির্ণয় করো। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলো, তার মধ্যে লেঞ্জের সূত্রটা ঢুকে যাচ্ছে, লেঞ্জের সূত্র এবং ফ্যারাডের সূত্র এগুলো কিন্তু ক্লিয়ার রাখবে। আর লেঞ্জের সূত্র কোন সংরক্ষণ সূত্রের সাথে বা শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায়শই এসে থাকে। নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে খুব ছোট চ্যাপ্টার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যার ওয়েটেজটাও কম, কিন্তু প্রশ্ন তো অবশ্যই পড়বে। সেখান থেকে একটু ভালো করে দেখে রাখবে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ মাত্রা। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রান্সভার্স হয় না লঙ্গিচুডিনাল, তির্যক তরঙ্গ হয় না অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়। আর এই প্রসঙ্গে যদি একটা পরীক্ষা দেখে রাখো যে কোন পরীক্ষা থেকে আমরা জানতে পারি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রান্সভার্স ক্যারেক্টারের, পয়েন্টিং ভেক্টর কী এবং তার রাশিমালা নির্ণয়ের কথা বলছি না, রাশিমালাটা। স্যারের সাথে একটু আগে আমার কথা হচ্ছিল ভিডিওটা শুরু করার আগে, স্যার একটা কথা বললেন প্রথমেই ভিডিও শুরুতে, স্যার যেটা বললেন যে দেখো ফিজিক্সের তো সেই অর্থে যে নিউমেরিক্যালের সাজেশন ওইভাবে হয় না, তবে স্যার বললেন যে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেইগুলো যদি কেউ করে যায়, অনেকেরই তো আছে, মানে দেখো তো অনেকেরই আছে ফিজিক্স খুব ভালো প্রিপারেশন আছে, অনেকেরই আছে ফিজিক্স মানে কি বলবো এখনও সে প্রচণ্ড ভয় খাচ্ছে, মানে স্যার হয়তো ফিজিক্সটাই এই মুহূর্তে সব থেকে দুর্বল। তো যদি এই তোমরা যারা এরকম আছো, দুর্বল যারা আছো, তারা অন্তত এইগুলো যদি দেখে যাও, তোমরা একটা মানে একটা ভালো নাম্বার একটা স্কোর করতে পারবে, একটা সম্মানজনক স্কোর করতে পারবে। আর পুরো নাম্বার পেতে গেলে স্যার তো বললেনই তার সাথে কিছুটা বই খুঁটিয়ে পড়তে হবে। এই প্রসঙ্গে একটু বলে রাখি, বই খুঁটিয়ে পড়তে হবে বলতে আমি তো বলবো সেক্ষেত্রে অন্ততপক্ষে দুটো বই খুব ভালো করে পড়তে হবে, যে কোনো দুটো বই। এরপর আসছি আমি আলোকবিজ্ঞান বা অপটিক্সে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কোনো দর্পণকে যদি কোনো বিশেষ তরলে নিমজ্জিত করি তাহলে তার ফোকাল লেংথের কোনো রকম চেঞ্জ হয় কি না, বা একই প্রশ্ন লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো লেন্সকে যদি আমি একটা নির্দিষ্ট তরলে নিমজ্জিত করি যার প্রতিসরাঙ্কের মান আমার জানা আছে, তাহলে তার এফ বা ফোকাস দৈর্ঘ্যের কোনো রকম পরিবর্তন ঘটে কি না। স্যার টেস্ট পেপারগুলো ওরা যদি ভালো করে করে যায়, এমসিকিউ এর ক্ষেত্রে কি ওদের হ্যাঁ এমসিকিউর ক্ষেত্রে কিন্তু সেইভাবে হ্যাঁ অবশ্যই পেয়ে যাবে। একটা প্রিজমের মিনিমাম ডেভিয়েশনের শর্ত কী, মানে ন্যূনতম চ্যুতির শর্ত কী, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তল লেন্স কখন অপসারী লেন্স হিসাবে আচরণ করে বা ব্যবহৃত হয়? পাওয়ার অফ লেন্সের যে ইউনিট রয়েছে, ইউনিটটা, চোখের যে ত্রুটি সেগুলো একটু ডিটেলসেই পড়তে হবে উইথ ডায়াগ্রাম। এখানে কিন্তু মায়োপিয়া হাইপারমেট্রোপিয়াতে কোন লেন্স ব্যবহার করব তার একটু কিন্তু গুলিয়ে ফেলার জায়গা আছে, সেগুলো খুব মানে বারবার পড়ে ওটাকে ক্লিয়ার রাখবে। হাইজেন্স প্রিন্সিপাল, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ফ্রন্ট এবং প্রতিফলনের যে সূত্র অন দ্য বেসিস অফ হাইজেন্স প্রিন্সিপাল কীভাবে প্রুভ করবে এটা দেখবে। ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে পটি বেথ ফ্রেঞ্চ উইথ
এবং দশা পার্থক্যের মধ্যে কী সম্পর্ক এবং সেই সম্পর্কের ডেরিভেশনটা ক্লিয়ার রাখবো। এখান থেকে নিউমেরিক্যাল কোয়েশ্চেনও আসে। লেন্স মেকার্স ফর্মুলা এবং এফ নাম্বার বলতে কী বোঝো। আর একটা ছোট্ট প্রশ্ন থাকে, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিবর্ধন ইকুয়াল টু স্কোয়ার অফ রৈখিক বিবর্ধন। এটা কিন্তু অবশ্যই দেখে রাখবে। আর দুটো উত্তর লেন্স যাদের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে F1 F2 সেগুলোকে কন্ট্যাক্টে অর্থাৎ ঠেকিয়ে রাখা হলো, তাহলে এই যে কম্বাইন্ড সিস্টেমটা তৈরি হলো তাদের ইকুইভ্যালেন্ট ফোকাল লেংথ বা তুল্য ফোকাস দূরত্ব কত হবে এটা দেখবে। এখান থেকেও নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। ডিসপারশন অফ লাইট এবং স্পেকট্রাম বা বর্ণালী দেখবে। কোনো প্রিজমের ডিসপারসিভ পাওয়ার কি নেগেটিভ হতে পারে, এটা কিন্তু যুক্তিসহ তোমাকে বলতে হবে। বিপদ সংকেত আমরা সবসময় লাল রঙের কেন করি, আর স্থায়ী ব্যতিচারের শর্ত কি, আর দুটো আলোক উৎস কী শর্তে সুসংহত হবে। এরপর চলে আসছি ডুয়ালিটি অফ ম্যাটার্স অ্যান্ড রেডিয়েশন, যে চ্যাপ্টারটা রয়েছে পদার্থের দ্বৈত সত্তা এবং বিকিরণ। প্রথম প্রশ্নটাই বলবো যে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়াতে নিবৃত্তি বিভব কি, প্রারম্ভিক কম্পাঙ্ক এবং কার্য অপেক্ষকের সঙ্গে এর সম্পর্কটা কি, কোনো মাধ্যমে ফোটনের মাধ্যমে ইলেকট্রন উৎপাদনের একটা উদাহরণ দাও। আর ফোটনের রেস্ট মাস বা স্থির ভর কত। ফোটনের কিন্তু গতীয় ভর বা ডাইনামিক্যাল মাস আছে, রেস্ট মাসটা 0 হয় বলেই দিচ্ছি। আর ডিবর্গলি হাইপোথিসিসে লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ এবং ডিব্রগলি ওয়েভলেংথের মধ্যে সম্পর্কটা কি, ফটো ইলেকট্রিক এফেক্ট জিনিসটা কি, এটা ডিটেলসে পড়বে যে এক্সপ্লেনেশনগুলো আছে। বস্তুর দ্বৈত সত্তা বলতে কী বোঝো, আলোক তরঙ্গ আর পদার্থ তরঙ্গের মধ্যে মৌলিক পার্থক্য কী, আর একটা যে রিলেশন থাকে যে ল্যামডা ডি ইকুয়াল টু H/√2 MEV, একটা ইলেকট্রনকে যদি ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রাখা যায় তাহলে তার যে ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা সৃষ্টি হয় তার মান হচ্ছে এটা ডেরিভেশনটা ক্লিয়ার রাখবে, এটা দিয়েও অঙ্ক থাকতে পারে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াস। এখানে আমি বলবো প্রথম প্রশ্নটা যেটা বিশেষ গুরুত্ব দিয়ে দেখে রাখবে সেটা হচ্ছে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব বা লিস্ট ডিস্টেন্স অফ অ্যাপ্রোচ বলতে কী বোঝো। হাইড্রোজেন স্পেকট্রামের ক্ষেত্রে যে অংশটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ভিজিবল রেঞ্জে অবস্থিত থাকে সেইগুলো কি কি, শ্রেণীটা হচ্ছে বামার শ্রেণী, কি কি অংশ ওর মধ্যে থাকে, মানে কি কি কালার রয়েছে সেটা দেখবে। আর ফ্রিকোয়েন্সি রেঞ্জটাও একটু জেনে রাখবে ভিজিবল রেঞ্জের। রাদারফোর্ডের যে মডেল রয়েছে, রাদারফোর্ডের মডেল এবং হাইড্রোজেন যে স্পেকট্রাম রয়েছে তার ব্যাখ্যাটা, এবং এই একই ব্যাখ্যা সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে কি প্রযোজ্য হতে পারে। নেক্সট আসছি ডিব্রগলি হাইপোথিসিস দিয়ে কোয়ান্টাম কন্ডিশন ব্যাখ্যা করো এবং প্রতিষ্ঠিত করো। পরবর্তী প্রশ্ন মোজলেস ল খুব ভালো করে পড়বে। এবং এরপর বলবো যে নিউক্লিয় ঘনত্ব কি ভর সংখ্যা এর ওপর ডিপেন্ড করে। রেডিও আইসোটোপ কী এবং তার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে নিউট্রনের ব্যবহার কেন বেশি হয়, নিউট্রন ছাড়া অন্য কোনো কণা কিন্তু খুব কমই আমরা ব্যবহার করি বিভাজনের ক্ষেত্রে, কেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে গ্রাফাইট আর ক্যাডমিয়াম রডের বিশেষ ভূমিকা থাকে, সেই ভূমিকাগুলো কি কি। তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বলতে কী বোঝো এবং এর সাথে গড় আয়ুর সম্পর্ক কী। অর্ধায়ু এবং বিঘটন ধ্রুবক ল্যামডা দিয়ে যেটাকে ইন্ডিকেট করি তাদের মধ্যে সম্পর্ক কী এবং সম্পর্কটা এস্টাবলিশ করতে হবে। বোরস অ্যাটমিক থিওরি এবং তার কোয়ান্টাম কন্ডিশনগুলো কী, এবং শক্তির রাশিমালা এস্টাবলিশ করতে হবে। আর শক্তির রাশিমালাটা তো তোমাকে মনেই রাখতে হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্যে, কারণ একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য তোমার রাশিমালা ডেরিভেশন যদি করতে না দেয় তাহলে সেটা করে অযথা সময় নষ্ট করার কোনো মানে হয় না। এক্স রে ধর্ম এবং ব্যবহার 3টে করে রেডি রাখবে। নিউক্লিয় বন্ধন শক্তির লেখচিত্র এবং এর মাধ্যমে নিউক্লিয়াসের সুস্থিতির ব্যাখ্যা কীভাবে আমরা দিতে পারি সেটা রেডি রাখবে। নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন বলতে কী বোঝো এবং একটা করে উদাহরণ তৈরি রাখবে। নেক্সট আসছে ইলেকট্রনিক ডিভাইসেস। ইলেকট্রনিক ডিভাইসেসের থেকে যে প্রশ্ন প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের রোধ উষ্ণতার সাথে কিভাবে পরিবর্তিত হয়। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আমি কারেন্ট ইলেকট্রিসিটিতে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর কি বললাম, যেটা নেগেটিভ হয়।
এটা তার সাথে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ উষ্ণতা বাড়লে এটা বাড়ে না উষ্ণতা কমলে রোধ কমে না বাড়ে, সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। আর কোন উষ্ণতায় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পুরোপুরি অন্তরককে পরিণত হয়। আবার এরকম প্রশ্নও থাকতে পারে যে উষ্ণতার সঙ্গে অর্ধপরিবাহীর শক্তিপটি ব্যবধান বা ব্যান্ড গ্যাপের কী পরিবর্তন ঘটে। এটা প্রায় একই ধরনেরই প্রশ্ন হচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহী কীভাবে তৈরি করবে, অর্থাৎ কী কী মেশানো হবে। এন টাইপের জন্য কী মেশাবে, পি টাইপের জন্য কী মেশাবে, এটা কিন্তু একটু ডিটেলসে লিখতে হবে, জাস্ট নামটা নয়। কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীকে একটা পঞ্চযোজী মৌল যদি যোগ করা হয় তাহলে সেটা কোন ধরনের অর্ধপরিবাহীতে পরিণত হচ্ছে, এবং সেটা কিন্তু শক্তি স্তরের চিত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে। বিপরীত বায়াসে সংকট বিভবের সীমা পর্যন্ত প্রবাহের মান বিভব নিরপেক্ষ হয় কেন। আরেকবার রিপিট করছি, বিপরীত বায়াসে সংকট বিভবের সীমা পর্যন্ত প্রবাহের মান বিভব নিরপেক্ষ হয় কেন। নেক্সট হচ্ছে ফটোডায়োডকে কোন বায়াসে রাখা হয় এবং কেন রাখা হয়। আর আলোক নিঃসারক ডায়োডকে কোন বায়াসে রাখা হয়। জেনার বৈকল্য বা জেনার ব্রেকডাউন বলতে কী বোঝো। এলইডি প্রস্তুতিতে কী ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়। নর্মাল সিলিকন আর জার্মেনিয়াম কিন্তু ব্যবহার করা হয় না। একটি ট্রানজিস্টরের কোন অংশটি হাইলি ডোপড অর্থাৎ ডোপিং বেশি থাকে, আবার কোন অংশটা লাইটলি ডোপড অর্থাৎ ডোপিংটা খুব কম থাকে। একটি পিএনপি ট্রানজিস্টরের বর্তনী চিত্র আঁকতে হবে এবং তার ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্সগুলো আঁকতে হবে। স্পন্দক কি, একটা 2 ইনপুট নর গেটের প্রতীক চিহ্ন কেমন হবে এবং এর বুলিয়ান প্রকাশক সমীকরণটি লেখো। পিএন সংযোগ ডায়োড বলতে কি বোঝো, এর কিন্তু গ্রাফটা তোমাকে ভিআই যে গ্রাফটা সেটা কিন্তু তোমাকে জানতে হবে, আঁকতে হবে। পিএন সংযোগ ডায়োডের ডাইরেক্ট এবং রিভার্স বায়াসিং ব্যাখ্যা করো এবং তার ভিআই গ্রাফটা অঙ্কন করো। জেনার ডায়োড কি, এর অ্যাপ্লিকেশন কি। স্পন্দকে বার্কহাউজেন ক্রাইটেরিয়ান যেটা থাকে, বার্কহাউজেন শর্ত, সেটা কি এবং এর তাৎপর্য কি। ন্যান্ড এবং নর গেটের ট্রুথ টেবিল লেখো। আর কোন গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়, কেন বলা হয়। পটিতত্ত্বের ভিত্তিতে এন টাইপ ও পি টাইপ সেমিকন্ডাক্টরের পার্থক্য নিরূপণ করো। সোলার সেল কি এবং এর ক্ষেত্রেও ভিআই যে লেখচিত্র, ভোল্টেজ কারেন্ট লেখচিত্র, সেটা তোমাকে জানতে হচ্ছে। লাস্ট চ্যাপ্টারে আমি চলে এসেছি, সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা। এখানে বিশেষভাবে দেখবে অ্যান্টেনা কি, রাত্রে ভালো এইচএফ গ্রহণ হওয়ার কারণ কি, সঞ্চার ব্যবস্থার উপাদানগুলো কি কি, এর চিত্ররূপ। ট্রান্সডিউসার ডিটেলসে পড়বে। মডিউলেশন এবং ডিমডিউলেশনের চিত্ররূপ এবং মডিউলেশন ইন্ডেক্স বা সূচক বলতে কী বোঝো। দেশ তরঙ্গের বেতার দিগন্তের মানটা হয় √2HR। সিম্বলগুলো তোমরা নিশ্চয়ই জানো, এটা দেখে রাখবে, ডেরিভেশনটাও দেখবে। এবং যে প্রশ্নটা দিয়ে আমি আজকের আলোচনা শেষ, এই চ্যাপ্টার তথা আজকের ভিডিওটা আমি শেষ করব, সেটা হচ্ছে দূরবর্তী টিভি সম্প্রচারে উপগ্রহের সাহায্য নেওয়া হয় কেন। আমি যে সমস্ত প্রশ্নগুলো আমার মতে 2025 সালের ফিজিক্সের ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, আমি সেগুলো তোমাদের সামনে মেলে ধরলাম। এর বাইরেও অবশ্যই প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো থেকে যে সমস্ত প্রশ্নই এসে যাবে তা নয়, কিন্তু আমার মনে হয়েছে এই কোয়েশ্চেনগুলোর ওপর স্ট্রেস দিলে তোমরা বিশেষভাবে উপকৃত হবে। আমি আবার শেষে বলেছিলাম, শেষে বলছি, সেটা হচ্ছে বই কিন্তু নিখুঁতভাবে পড়তে হবে প্রথম থেকে শেষ অবধি, এবং কোনো অংশ যেন আনটাচড এবং না বোঝা থেকে যায়। তার জন্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, এখনও সময় আছে, তোমরা তাদের সাথে যোগাযোগ করে সমস্ত পোর্শন তোমরা ক্লিয়ার করে নাও। তার কারণ এমসিকিউর জন্য তোমাদের সমস্ত পোর্শন পড়তে হবে, নিউমেরিক্যাল প্রবলেমের জন্যে সমস্ত চ্যাপ্টারের সমস্ত অংশের উপর কিন্তু ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। স্যার আপনাকে আর একটা প্রশ্ন করব, যেহেতু আপনি খাতা দেখছেন দীর্ঘদিন ধরে, যে ধরুন ওই যে ওদের যে 1 মার্কসের যে কোশ্চেনগুলো, আমি ফিজিক্সের প্যাটার্নটা জানি না, কিন্তু মানে বায়োলজিতে যেমন ধরুন 1 মার্কসের 4টে প্রশ্ন থাকে, ওখানে একটা নির্দিষ্ট যে ঘর দেয়া থাকে আর কি। এবার ধরুন কেউ ওই জায়গাটার মধ্যে ধরাতে পারলো না, সেক্ষেত্রে কি মানে তাকে সে কি নাম্বার পাবে, এক্ষেত্রে নিয়মটা ফিজিক্সের ক্ষেত্রে কি আছে? শুনুন, আমি অন্তত ফিজিক্সের ক্ষেত্রে যেটা দেখেছি বা বিভিন্ন খাতাতেও যেগুলো দেখেছি, যে
প্রশ্নগুলো লেখার জন্যে অনেকটা যে জায়গা লাগে তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে যে একটি ছেলে বা মেয়ে প্রথমে আনসারটা লিখলো, তারপর তার মনে হলো যে সেটা ভুল হয়ে গেছে, সেটাকে পুরো কেটে দিল। এইভাবে হয়তো একটা স্পেস ক্রাইসিস হতে পারে। সেটা হওয়ার কথা নয়, অনেকটা করেই জায়গা ছাড়ে, জায়গা থাকে। প্র্যাকটিক্যালি আমি এই ধরনের ঘটনা কোনোদিনও দেখিনি, তবুও বলছি যদি দুর্ভাগ্যক্রমে কারুর এরকম ঘটে থাকে যে কাটাকুটি করার জন্যে হোক বা যে কারণে হোক আর স্পেস নেই লেখার জন্যে, তখন কিন্তু তাকে ইনভিজিলেটরের কাছে গিয়ে বলতেই হবে একটা এক্সট্রা লুজ সিট দেওয়ার জন্যে। কিন্তু আমি আবার বলছি, আমি কিন্তু এই ধরনের ঘটনা আজ পর্যন্ত কোনো খাতায় দেখিনি। এখন বাধ্য হয়ে তাকে তো খাতা নিতেই হবে, একটা এক্সট্রা স্পেস নিয়ে আগে যেটা বললাম সেখানে তার ডিটেলসটা ফিল আপ করে ওই কোন পার্টের কোয়েশ্চেন তুমি আনসার করছো সেটা ক্লিয়ারলি মেনশন করে কত নম্বরের করছো, সেটা অরের করছো কিনা লিখে দিয়ে আনসারটা লিখতে হবে। উপায় তো আছে, সলিউশন নিশ্চয়ই আছে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে গেলে। তো আবারও বলবো, স্যার যেটা আগেও বললেন যে এই প্রশ্নগুলো করে গেলে, বিশেষ করে যাদের এখন ফিজিক্স সেই অর্থে প্রিপারেশান এখনও তুমি মনে করছো ফিজিক্সের প্রিপারেশান তোমার সঠিকভাবে হয়নি, বা যারা খুব প্যানিক করছো যে ফিজিক্সটা কী হবে, স্যার এটা ভিডিওর আগেও বা ভিডিওর মধ্যেও বললেন, আমাকেও বললেন যে এইগুলো যদি ওরা করে যায় তাহলে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট অফ নাম্বার ওরা স্কোর করতে পারবে, এবং তার সাথে বই তো খুঁটিয়ে পড়লে আর মানে তাহলে তো ফুল মার্কসই তুমি পেয়ে যাবে। তাহলে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।